আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে ১/১১ কী জিনিস। ১/১১ হচ্ছে বিএনপি জামাত যে সরকারটা ছিল, সেই সরকার এবং আওয়ামী লীগের মধ্যে একটা ফাইট হয়েছিল তত্ত্বাবধায়কের মধ্য দিয়ে নতুন একটা নির্বাচনের জন্য, তত্ত্বাবধায়ক সরকার প্রধান চেঞ্জ করার জন্য। এবং সেই ফাইটে যেহেতু বিএনপি সরকারে ছিল, তাদের গ্রহণযোগ্যতা একদম জিরো লেভেলে পড়ে গিয়েছিল। বাংলাদেশ পরপর ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, দেশ চালাতে পারছিল না। সুতরাং আওয়ামী লীগ প্রচণ্ড শক্তি নিয়ে বিএনপির উপর আন্দোলন চালায় এবং বিএনপি সরকার পতন হয়। এবং পল্টন ময়দানে জামাত ইসলামের শিবিরের কর্মীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের ফাইট হয়। সেই ফাইটে নৌকা এবং লগি বৈঠা দিয়ে মোটামুটি ৫-৬ জনের মতো জামাত বা শিবিরের নেতাদেরকে মেরে ফেলা হয়। এবং এই বিভৎস এই ঘটনা, এই ঘটনার ফলে যেটা হয়েছিল, যে নির্বাচনটা হওয়ার কথা ছিল ১ সপ্তাহ পরে, সেটাকে বাতিল করে সামরিক সরকার মোহাম্মদ ফখরুদ্দিনের তত্ত্বাবধানে ক্ষমতা নেয় এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা নেওয়ার কথা বলা হয়েছিল। তিনি অল্প দিনের জন্য, যেহেতু সরকারটা হচ্ছিল, তিনি সেই সরকারের ক্ষমতা নেননি। এই জিনিসটা, এটাকে বলা হয় ১/১১। বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব যেহেতু পচে গেছে, নষ্ট হয়ে গেছে, সুতরাং যেহেতু তারা গঠনমূলক ঐক্যমতে আসতে পারে না, দেশের জন্য কল্যাণমূলক কাজে এগিয়ে যেতে পারে না, মেধা যোগ্যতাকে প্রমোট করে না, ১/১১ সেজন্যই এসেছিল। এবং সারা পৃথিবী নানাজন -2 ফর্মুলার একটা ধারণা দিয়েছিল এবং সে অনুসারে সামরিক সরকার রাজনীতি নেতৃত্বকে গ্রেপ্তার করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রচণ্ড ক্র্যাকডাউন করে। তারেক রহমান গ্রেপ্তার হয়, শেখ হাসিনা গ্রেপ্তার হয়, খালেদা জিয়া গ্রেপ্তার হয়। যদিও সামরিক সরকার পরবর্তীতে তাদের এজেন্ডা বাস্তবায়ন থেকে পিছিয়ে আসে এবং পরবর্তীতে হাসিনা সরকারের সাথে সমঝোতায় গিয়ে মোটামুটি একটা নির্বাচন দিয়ে তারা দেশ ছেড়ে বের হয়ে যায়। আমরা এরপরে দেখেছি হাসিনা সরকার 17 বছরের একটা ফ্যাসিজম তৈরি করেছে এবং বাংলাদেশ চূড়ান্ত রকমভাবে রাজনৈতিক সংকটের মধ্যে চলে যায়। রাজনৈতিক নেতৃত্ব দেশকে বিপদগামী করে এবং যেটা দেখা যায়, বাংলাদেশের 24 হাজার হাজার ছেলেপেলে রক্ত দেওয়া, আহত হওয়া, নিহত হওয়া এবং রাস্তায় নেমে আসার মধ্য দিয়ে পুরো বাংলাদেশ জিনিসটাই এখন মোটামুটি একটা কমেডি হয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ ইউনূস সরকার এখন ক্ষমতা গ্রহণ করে। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন হবে, তেমনই তারা বলে। এখন বাংলাদেশে এখন যে অবস্থা চলমান আছে, বিএনপির নেতৃত্ব তো বেসিক্যালি 2006-07 যে নেতৃত্ব, সেই নেতৃত্বই আছে। এখন তারা যদি আবার নতুন করে বসে যায়, তাহলে কেন ১/১১ দরকার ছিল? কেন সামরিক সরকার ক্ষমতা নিয়েছিল? কেন 17টা বছর বাংলাদেশের জনগণ ত্যাগ স্বীকার করেছে, বঞ্চিত হয়েছে, জীবন দিয়েছে? অথবা 24-এ কেন এত এত ছেলেপেলে মারা গেছে? রাজনীতি এবং অপরাজনীতি চলমান আছে। 17 বছরের ফ্যাসিজম, জুলাই বিপ্লব, সেগুলা রাজনীতি এবং অপরাজনীতির ক্রমানুপাতিক ধারা। এখন কোনো পরিবর্তন তো আমরা দেখতে পাই না, নাকি আপনি দেখেন? কী কী পরিবর্তন দেখেন, একটা আমাদেরকে বলবেন। এখন তারেক রহমান আসছে 17 বছর পর, সে কি করবে? জিয়া পরিবার অনেক ত্যাগ করেছে, সত্য কথা। কোকো মারা গেছে, তারেক রহমান মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত হয়েছে, অনেকদিন চিকিৎসাতে ছিল, খালেদা জিয়া জেলখানায় ছিল, চিকিৎসাধীন ছিল। রাজনীতি করলে প্রচণ্ড ত্যাগ করতে হয়। এই যে আমাদের পরিবারের কথা বলতে পারি, আমি ত্যাগ করছি, আমার পরিবার ত্যাগ করছে, আমার বাবা ত্যাগ করছে রাজনীতি করতে গিয়ে, সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, বাংলাদেশের জন্য কথা বলতে গিয়ে। সো নীরবে নিশ্চিন্তে কোনো এক জায়গাতে থাকবেন, চোখ বুজে কাজ করবেন। এটা করলে রাজনীতি করা যাবে না। এটা করলে আপনি খুব সুখে শান্তিতে থাকবেন, সাধারণ মানুষ হিসেবে থাকবেন। কিন্তু আমরা তো দেশের কথা বলি। আমার বাবা মুক্তিযোদ্ধা, বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান। দেশের নিয়ে আমাদের কথা বলতেই হবে। আমরা মুখ বুঝে থাকার মতো লোক না, রক্তের মধ্যে ভিন্নতা আছে। সুতরাং এখন তারেক রহমান কী করবে? যে 17 বছর পর দেশে আসছে, সে কি যারা তাকে মেরেছে, কেটেছে, দেশি বিদেশি যে শক্তিগুলা তার বিরুদ্ধে চক্রান্ত করেছে, তিনি কি তাদের সাথে এখন ফাইটে যাবেন, শাস্তি দেবেন? মনে হয় না। তিনি অলরেডি ক্ষমা চেয়েছেন। প্রথম আলো, ডেইলি স্টার, যারা তার বিরুদ্ধে নানা রকমের দুর্নীতির অভিযোগ করেছে, হাজার হাজার পৃষ্ঠে লিখেছে তার বিরুদ্ধে, তিনি কি না, তারা মোটামুটি অলরেডি মিটমাট হয়ে গেছে। প্রথম আলো বিএনপি প্রোগ্রামে যায়, বিএনপি প্রথম আলোকে ফুলের তোড়া দেয়, নানাভাবে তাদের মধ্যে সম্পর্ক উন্নত হচ্ছে।
এখন তাহলে দেখা যাচ্ছে তারেক রহমান বিজ্ঞ জনচিত বিহেভ করছে, তিনি প্রিন্স এবং ম্যাকিয়াভেলির মতো ক্ষমতায় টিকে থাকার হয়তোবা যা যা করতে হয় সেই কাজটা তিনি করছেন। এখন যেটা হচ্ছে, তিনি যদি দেশের সৎ এবং যোগ্য লোকের শাসন যদি প্রতিষ্ঠা করতে না পারেন, তিনি যদি জনগণের মধ্যে শহীদ জিয়ার মতো যদি একটা মোটিভেশন নিয়ে আসতে না পারেন দেশের জন্য, তিনি যদি সংগ্রামী এবং ত্যাগীদের মূল্যায়ন না করেন, জনগণের মধ্যে ক্ষোভ থাকবে। 17 বছরের ক্ষোভ অলরেডি আছে। অন্য একটা জনগোষ্ঠী মানে বাংলাদেশের জনগোষ্ঠীর বড় একটা অংশ কিন্তু এখন আবার বঞ্চিত হচ্ছে। তিনি যদি তাদেরকেও মিনিমাইজ করতে না পারেন, সবাইকে নিয়ে যদি তিনি একসাথে চলতে না পারেন, দেশে ভালো কিছু আসবে না। তরুণ জনগোষ্ঠী দেশে এখন বেশি আছে। তরুণদেরকে যদি তিনি সঙ্গবদ্ধ করতে না পারেন, তিনি তাদেরকে যদি এমন নেতৃত্ব দিতে না পারেন যে জিনিসটা ন্যায়, যে জিনিসটা সত্যে, কেন প্রত্যেকের তো একটা সেন্স আছে, মাথায় একটা বুদ্ধি আছে, সবাই বুঝতে পারে। আর তরুণরা তো সেটা আরও বেশি বুঝতে পারে যে তিনি কি প্রতারণা দিচ্ছেন নাকি সত্যিকার তিনি কিছু করতে পারবেন। তাদের যেহেতু 5 বছর পর পর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া কাহিনী আছে, হাওয়া ভবনের কাহিনী আছে, খাম্বার কাহিনী আছে, এখন আবার হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, নানা রকমের কার্ড, অনেকটা 10 টাকা চাল বা ঘরে ঘরে চাকরি দেওয়ার মতো করে নানা কিছু, মানে প্রমিস দেওয়ার বা মানুষকে আশা দেওয়ার কোনো রকমের কমতি নাই, সে জিনিসটা দিচ্ছেন। এখন জনগণ কবে আবার সেই বঞ্চিত হওয়ার জিনিসটা তারা ফিল করে এবং সরকারের বিরুদ্ধে আবার আন্দোলনে নেমে পড়ে, সেটা আমরা জানি না। কেন বাংলাদেশ সরকার পরিচালনা খুব কষ্টকর, অর্থনীতি ফিরিয়ে আনা আরও কষ্টকর। আর অযোগ্য নেতৃত্ব হলে তো সেখানে কোনো কথাই নেই। যে নেতৃত্ব খুব বেশি বিদ্যা বুদ্ধি নাই, খুব বেশি জানাশোনা নাই, যারা বিদ্যা বুদ্ধির উপর হয়তোবা তেমন করে ডিপেন্ড করে না, চাঁদাবাজি, মাস্তানি, দখলদারি এগুলোর উপর ডিপেন্ড করে, সেখানে তো দেশ এগিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা খুব বেশি দেখা যায় না। সুতরাং জনগণ খুব অল্প দিনের মধ্যেই তারেক রহমানকে অথবা বিএনপির শাসনকে ভুলে যাবে অথবা মানে মূল্যায়ন করে ফেলবে আর কি। এখন আমি বারবার বলে আসছি, যেহেতু শেখ হাসিনা 17 বছর শাসন করেছে, তার অনেক অনেক নিদর্শন বাংলাদেশে নানা জায়গাতে ছড়িয়ে আছে, এবং তারেক রহমান হয়তো বা ওই সমস্ত উন্নয়ন কার্যক্রমে বিশাল একটা সুযোগ পাবে, সুবিধা পাবে। যেমন মাতারবাড়ি সমুদ্র বন্দরটা বাংলাদেশের ইকোনমির খোল নালচে পাল্টে দেবে, বাংলাদেশের নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট বাংলাদেশের খোল নালচে পাল্টে দেবে, ঢাকাতে যে মেট্রো রেলটা চলাচল করে সেটা বাংলাদেশের ঢাকা নগরীর খোল নালচে পাল্টে দিয়েছে অলরেডি যাতায়াতে, যেখানে ঘন্টার পর ঘন্টা শীত 2004-05 দিকেই আমাদেরকে রাস্তায় বসে থাকতে হতো। আমরা যারা ঢাকাতে আছি তারা এগুলো জানি। সুতরাং তারেক রহমানকে, বিএনপিকে, বাংলাদেশের জনগণকে, সবাইকে যাতে বাংলাদেশ এগিয়ে যায়, প্রতারণার রাজনীতি যাতে বাংলাদেশের মানুষ যাতে আর প্রচণ্ড হারে রকমভাবে প্রতারিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তারেক রহমান বাংলাদেশে তার শাসনকালে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাক, যোগ্য লোকদের দিয়ে তিনি তার শাসনতন্ত্র পরিচালনা করেন, সেটাই আশা থাকবে। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।